বাপ সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল, নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার। এখন বুঝেছেন তো ওর টিকি কই বান্ধা আছে, যার কাছে শিক্ষক মানেছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস, তার জবাব আছে নাই। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো শেপ নিবে, আমি কয়ে রাখলাম লিখে রাখেন। এরই একটা অ্যাসাইনমেন্ট হতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা, ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা। কি কি পানি পড়া দিচ্ছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকারে, আসেন সেটা একটু বুঝে দেখি। কি দিছে এটা বলা মুশকিল, এটা ওয়াকার আর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে, তবে আমরা অনুমান করতে পারি। এক নাম্বার, নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয়, কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী। দুই নাম্বার, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। তিন নাম্বার, জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয়। চার নাম্বার, এইসব কিছুর জন্য যেন ৭২-এর সংবিধান সমুন্নত থাকে। ৫ নাম্বার, নির্বাচন যেন দ্রুত হয়। নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের সিজন তো চিনবে না, চিনবে নাকি টেম্পো স্ট্যান্ড। যাই হোক, এই মুহূর্তে বিএনপি আমার উপরে বিলা, আরো বিলা হোক সেটা চাই না। তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না, এরা বুঝেছেন তো কার্তিকি কই বান্ধা, ইন্ডিয়া মারিচ্ছে এটি থেকে আর লাশ পড়িচ্ছে এটি। ওয়াগার সাহেব ক্যাঙ্কা জাতির ত্রাণ করতে, এবার বুঝেছেন তো, বুঝছাও। এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি। ৭২-এর সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি, এটা রাখাই লাগবে। একটা রিল দেখেছিলাম ফেসবুকে, ওই গুতাইতে গুতাইতে যে মায়ের কাছে এক পোলা এক মায়া নিয়ে আসছে, তো কইছে যে এটা আমার বউ, তো মা করছে কি আছে এর মধ্যে, তো ওই ৭২-এর সংবিধানের মধ্যে কি আছে দেখি, কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকাইছে এর মধ্যে, হাঙ্গারে দেখা দরকার, তাই না? আসেন দেখি। বিএনপি ৭২-এর সংবিধান থাকুক, এটা তো চায়, তাই না? তো মির্জা আব্বাস কইছে যে কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। তো মানে দেখি আব্বাস ভাই উনি আবার কইছে কি, আমি পড়ে দেখলাম অনেক মন দেওয়া ভুল কইছে নাকি। ও কইছে যে আমি ৭২ সালের সংবিধানের সমর্থক নেই, আমি ৭১ সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। মানে কি, বাংলাটাও তো ঠিক মতো করে পারেন নাই। মানে দেখি আব্বাস ভাই ৭১ সালের সংবিধান কোনটা, আওলায় গেলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে। আর কইছে যে মুক্তিযুদ্ধ ছিল বলে সংবিধানের যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। তো আব্বাস ভাই কি খারাপ জিনিস আছে সংবিধানে, আপনি তো কইছেন, যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন, কি বাতিল করবেন সেটা বলেন। আমরা তো মনে করি এক মন সংবিধান, দুধের মধ্যে এক ফোঁটা সোনা পড়েছে, পুরাটাই নষ্ট, তা আপনি বাদ দিবেন কি? পুরোটাই তো নষ্ট। একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে, বলছেন কখনো বলেন নাই। ওইটুকু কাজ তো করবেন না, ওই কাজ করার না আছে হেডম, না আছে ইচ্ছা। সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো, তা আপনারা এটা বদলাবেন না। অবশ্য ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগরিষ্ঠ তো আপনাদের থাকবে না, লিখে রাখেন, কয়ে দিলাম আজকে। না আমাদের বদ্ধ আপনার কি, আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করে দিচ্ছেন যে আপনাদের ভোট কমে, আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানে। না বললে নির্বাচনে যাইতে পারবেন না। নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন, তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই, না ওই দিন বাগে গেছে। কেন আপনাদের ভোট ব্যাংক বাগে গাইতেছে সেটা আমি আলাপ করবনি, দেখাই দিবনি কেন আপনার ভোট ব্যাংক বাগে গাইতেছে। খুব মনে করেন না মার্কা দেখে চাপ্পা দিবে, ওই দিন গেছে। আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে। আবার রিজু ভাই কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। উনি কাইন্ডে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, তো সেই বিচারের ভাগ থাকলো জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনে, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের চাপ দিব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। তো বাঘের পিছনে যেমন সেই থাকে না, তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছনে একটা গৃহপালিত বিরোধী দল থাকে। এটা এরশাদ শুরু করেছিল, এরশাদ ছিল আসামর হক।
হাসিনা ছিল জাতীয় পার্টি, আর ক্ষমতায় যাইতে না যেতে গিয়ে বলতে বিরোধী দল করে ফেলছে ওই বিএনপি, চাকরি এদেরকে দিয়া, এদের নমিনেশন আগে কনফার্ম করেছে। দেখেন, নিজের দলের নমিনেশনের খবর নাই, জোট সঙ্গীর নমিনেশন কনফার্ম করেছে 6 নেতার। তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নিয়ে অলরেডি আওয়াজ দিতেছে তারা 72 সংবিধান বাতিল চায় না। বাকিরাও কবে একটু ওয়েট করেন, এই 6 ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত চান্সেস করলে আমি কয়ে দিলাম, এখনই কয়ে দিলাম, বুঝছাও। আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট, বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবে ওই যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে, তাহলে এই 6 জনের এমপি হওয়ার কায়সের কলে চারা। যাই হোক, আজকে আমার আলাপ বাংলাদেশের সংবিধান নিয়ে, ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধান ঠিক মতো পড়িছে আমার বন্ধ আছে, আসেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে, কি দিকে রাখিছে। 1956 সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল, সেইখানে যে সমস্ত ধারা সমালোচনা করেছিল আওয়ামী লীগ, সেগুলো 72 সংবিধানে ঢুকে দিছে। কেন আওয়ামী লীগ তেমন সমালোচনা করেছিল কেন? কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখা। আইয়ুব খান যেন একটা এক নাক হয়ে উঠতে পারে, সেটা সবকিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানের। তো পরে যখন বাংলাদেশ হইলো, তখন যে থাকবে ক্ষমতা, সেজন্য এক নাক হয়ে উঠতে পারে, সেজন্য যা যা কিছু ছিল আইয়ুব খান ঢুকাইছিল, সবকিছু ঢুকাইছে। পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আইয়ুব খানকে, বাংলাদেশের এই 72 সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে 300টা সিট থেকে, কিন্তু এই এমপি কি যেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, মতামত দিতে পারে না। দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায়। মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে, সেখানে এমপিদের ভোট দিতে হবে। তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি, তাই না? দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে, তাহলে আলাদা আলাদা ভোট করার তো দরকার নাই, 300 জন আলাদা লোকের তো দরকার নেই, একজন থাকলেই হয়তো, তাই না? এই সংবিধানে নিচে নিচে মেলা কথা লেখা আছে, কথা দিয়ে ভরে রেখেছে আর কি। লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। তার মানে আমি আপনি জনগণ, তা আমি আপনি মালিক তো, তাই না? হ্যাঁ, তো লিখেছে কি? লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা দিয়ে কিন্তু শেষ না, এরপরে বাক্যটা একটা সেমিকোলন চিহ্ন দিয়ে আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে। তাহলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা, এটা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে? এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হবে। তার মানে কি? তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে, বুঝছেন? এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী। আপনি মালিক, কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী, মানে বুঝেছেন তো? মালিক আপনি, কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী। তো এই কাগজের মালিক হওয়ার কাম কি, লাভ কি? বাড়ির মালিক আপনি, কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ির মুখলেস, তো এই বাড়ি থেকে আপনার লাভ কি? ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোন বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না। তাই এই সামান্য অধিকারটা কেড়ে নেওয়া হয়। তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক, মালিক বলুক যাই করুক, জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলে। এবার আসেন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি। সংবিধানে যে রাষ্ট্রপতি বিষয়টা উচ্ছেদ আছে না, এখানে বলা আছে যে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা, এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবে না। অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিয়েছে বলে মনে করা হইতেছে, তার কোনোটাই আসলে তার নাই, বুহা। সবই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে বাধ্য। তো প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রয়োগ করতে না পারে, তাহলে রাষ্ট্রপতি থেকে লাভ কি কর বলেন তো? বিচারপতি, নির্বাচন কমিশনের নিয়োগ, সকল সাংবিধানিক পদের নিয়োগ দান, দণ্ডপ্রাপ্ত আসলে দণ্ড মওকুফ, কোনো কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। আর সংবিধান পেলে মনে হতে পারে যে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক, সে বিচারপতি নিয়োগ করে, অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে, নির্বাচন কমিশন মহাহিসাব নিরীক্ষক নিয়োগ করে। কিন্তু আগের অনুচ্ছেদটা যদি দেখেন না, তাহলে এই সমস্ত ক্ষমতা আসলে দেখা যাচ্ছে যে দৃশ্যত রাষ্ট্রপতির, কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রধানমন্ত্রীর আন্ডারে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করার বালচুন, যার নিজের কোনো ক্ষমতা নাই, সাবের মতো আর কি, নিজের কোনো আলো নাই। প্রধানমন্ত্রী সূর্যের আলোতে সে আলোকিত। তো সংবিধান অনুসারে বলছে যে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা, কিন্তু
আবার বলা আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতীয়মান হতে হবে। তার মানে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ। তার মানে তার রাষ্ট্রপতির তো আসলে কোনো ক্ষমতা নাই। প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার না। এটা হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা। তারপরে প্রধানমন্ত্রী তো প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করছেই, মন্ত্রী নিয়োগ করা, বরখাস্তের এখতিয়ার সংবিধানে প্রধানমন্ত্রীকে দিছে। বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে প্রাচীনকালের সম্রাটদের এই ক্ষমতা ছিল না। আচ্ছা, এবার আসেন, পৃথিবীর সব দেশে ইমপিচ করা যায় রাষ্ট্রপ্রধানকে, তাই না? সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা যায়? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে? এটা কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে? প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারী বা কে? কেমন করে করবে? প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, ঠিক আছে, কিন্তু অবহিত হয়ে থাকলে কি যথেষ্ট? যদি প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচারটা করবে কে? এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই। এইভাবে সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিত সুযোগ করে দেওয়া হয়েছে। এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ, এই সংবিধানের মধ্যে লুকায় আছে স্বৈরাচারের বীজ। ওই যে বলছি না, এর মধ্যে কি আছে? এইটাই আছে, ওইটাই বিএনপির পছন্দ। ও বিএনপি ওই আর একটা স্বৈরাচার হয়ে উঠতে চায়। এই যে আভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা, অরাজকতা, এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা, এর জন্য হাসিনাকে দায়ী, দোষী সাব্যস্ত করা, বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই। বুঝছাও? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট, তাই না? তারই ইমপিচ করা যায়। আর আমাদের সংবিধান এমন যে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা তো দূরে থাক, সাংবিধানিক ভাবে তার কাছে জবাবদিহিতা চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই, ব্যবস্থাও নাই। এই জন্যই এই সংবিধান, ৭২-এর সংবিধান এত পছন্দ বিএনপি। বুঝছাও? এবার আসেন দেখি যে রাষ্ট্র তার ঘোষিত নীতি উল্টা নীতি সংবিধানের বলে বাস্তবায়ন করতে পারে কেমনে? আসেন দেখি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লেখা আছে। তো একটা মূলনীতির তো একটা অংশ রাজনীতিক আমরা জানি, এবং একটা অংশ অর্থনৈতিক। রাষ্ট্র যে রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করছে তার বাস্তবায়ন আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। এই নিয়ে যদি কোনো প্রশ্ন নাও তোলা হয়, আর যদি রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়ন করতে যায় তাহলে সেটা আদালতে যায় বন্ধ করা যাবে না। যেমন ধরেন, আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতে স্বাস্থ্যকে, চিকিৎসাকে একটা মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন আপনি যদি চিকিৎসা না পান, চিকিৎসা দিতে যদি না পারে, আপনি কি আদালতে যে মামলা করে দিতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে? পারবেন না। তাহলে মৌলিক অধিকার থেকে লাভ কি? এই সংসদকে 2/3 ভোটে সংবিধানের সবকিছু পরিবর্তন, স্থগিত, এদের ক্ষমতা দেওয়া হয়েছে। যেটা এমনকি মূলনীতি হইল, সংবিধানের মূলনীতি হইল, রাষ্ট্রীয় মূলনীতি হইল, সেটা মৌলিক অধিকার হইল, এমন যে কোনো কিছু সে স্থগিত করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। রাষ্ট্রের মূলনীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবে সংবিধানের লঙ্ঘন হবে না যদি 2/3 ভোট আপনি পান। এবং এই রাজধানী বন্ধ করার কোনো সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধানে নাই। 2/3 ভোট নিয়ে বাংলাদেশের নাম যদি গান্ডুল্যান্ড করে দেওয়া হয় তাও সই, সেটাও সংবিধান সম্মত। আর এই সংবিধানে হাত দিতে হলে বিএনপি ব্যথা পায়। তো সংবিধান যদি জনগণের অভিপ্রায় প্রকাশ হয়, তার স্বাধীনতা রক্ষার সনদ হয়, তাহলে জনগণের উদ্ধৃত করা অবস্থান হতে পারে না। কিন্তু এমপিরা জনগণের ঊর্ধ্বে হয়ে যায় যদি তার 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে। সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবে সেটা সংশোধনের এখতিয়ার কোনোভাবেই এই এমপিদের কাছে থাকতে পারে না, কিন্তু এই সংবিধানে আছে। জনগণের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না, কিন্তু এই সংবিধানে করা যায়। আমেরিকার কথা ধরেন, সংবিধান সংশোধনের এখতিয়ার তো সিনেটের হাতে থাকে না। কেন থাকে না? কারণ সিনেট সদস্যরা নিজেরাই এই সংবিধানের মাধ্যমে ক্ষমতা নেয়। সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যায় তাহলে নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যদি উৎস তাকেই অস্বীকার করা হয়, এমনকি নিজেদেরকে অস্বীকার করা হয়। সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের এখতিয়ার থাকতে পারে না। সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে, গণভোট নিতে হবে। এই কারণেই সংবিধানের 4র্থ সংশোধন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের। বাংলাদেশকে এরা ঋণ দিতে চায়, অগণিত ঋণ।
আপনি যে কয়েকশো কোটি টাকা নিতে চান, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের। কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য $23.7 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সাল থেকে $93 বিলিয়ন, এবার তো সামান্য বাড়িয়েছে $100 বিলিয়ন করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে $4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যান। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানীর পোস্ট। 71-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জেএস গোলাম রাব্বানী। শুক্রবার 6 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি গোলাম রাব্বানীর পোস্টে লেখেন, একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন, আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাতও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। প্রিয় দর্শক শ্রোতা, দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানী লেখেন, দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছ অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা, পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া, এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে। তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তার দরুন মানসিক জোর পায়। 71-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, বর্তমান সংকট আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শিববুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক।
প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই গোলাম রাব্বানী সাহেবের পোস্ট দেখলেন। এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, এমনটাই মন্তব্য করেছেন রিজভী। মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার 7 ডিসেম্বর বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকেই, বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনেরা। বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু